হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আচ্ছা, আমি যদি আপওয়ার্কে যাই এবং আপওয়ার্ক থেকে রিপোর্টস সেকশনে যেয়ে সার্টিফিকেট অফ আর্নিংসে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন আপওয়ার্ক থেকে, যেটা একটা ফ্রিল্যান্স মার্কেটিং প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মটা থেকে আমার আয় হয়েছে গত 11 মাসের মতো। এখন আমি রেকর্ড করছি, আজকে হলো 11 মার্চ, এখানে দেখাচ্ছে 1 এপ্রিল 2021 থেকে। সো অ্যাবাউট গত 11 মাসে আমার আয় হয়েছে $40,000 মতো। গত 6 মাসে আয় হয়েছে $10,200 মতো, এবং এবছরের শুরু থেকে $1,169 মতো। ফ্রিল্যান্সিং নিয়ে যখনই আমি কোনো ভিডিও বানাই, তখন আমি চেষ্টা করি ভিডিওর কোনো না কোনো জায়গায় একটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমার আয় রোজগারের একটা হলেও প্রমাণ রাখতে। তার কারণ হলো, একসময় এই ব্যাপারটা অনেক ছিল এবং আনফর্চুনেটলি এখনও এই ব্যাপারটা অনেক আছে, যে মানুষ যারা আসলে 5,000, 10,000, 20,000, 50 বা $1,00,000 আয় করে নাই ফ্রিল্যান্সার হিসেবে, তারাও ইউটিউবে এসে বা বিভিন্ন কোর্স বানায় ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন খুঁটিনাটি শেখানো শুরু করে দেয়। এবং ব্যাপারটা আমার কাছে একটু আনএথিক্যাল মনে হয়। কারণ দেখেন, আমি আয়ারল্যান্ড থাকি, যখন বাইরে সূর্য ওঠে আমি কিন্তু দৌড়াতে যাই মাঝে মধ্যে, কারণ আমি চাই ফিট থাকতে, ফেয়ার। এখন উসাইন বোল্টও দৌড়ায়, কিন্তু উসাইন বোল্ট অলিম্পিকে দৌড়ায় গোল্ড মেডেল জিতে। তো উসাইন বোল্ট অলিম্পিকে দৌড়ায় গোল্ড মেডেল জিতে, আমি হয়তো যখন দৌড়াই তখন আধা ঘন্টা দৌড়াইলে আমার 50-100 ক্যালোরি বার্ন হয়। আমি যদি এখন কিভাবে দৌড়াইতে হয় শিখাই, এবং আমি যদি এটা দাবি করি আমিও তো দৌড়াই, সো আমি শিখাইতে পারবো, তাহলে ব্যাপারটা একটু আনএথিক্যাল মনে হয়, তাই না? ব্যাপারটা হওয়ার কথা না ওরকম। উসাইন বোল্ট যদি শিখায় তাহলে ব্যাপারটা ফেয়ার, কারণ ও সর্বোচ্চ পর্যায়ে খেলেছে, ওর অনেক এক্সপিরিয়েন্স আছে, যেটার ব্যাপারে পুরো দুনিয়া জানে, এবং ও প্রমাণ দিতে পারবে যে আমার এই এক্সপিরিয়েন্স আছে, দেখো আমি এই জায়গায় এই করেছি, ওই জায়গায় এই করেছি। তো উসাইন বোল্ট যখন দৌড়ানো শিখাবে তখন ব্যাপারটা ফেয়ার, আমি যখন দৌড়ানো শিখাবো তখন আসলে ব্যাপারটা ফেয়ার না। ফ্রিল্যান্সিং নিয়ে যখন কথাবার্তা হয়, প্রথমেই এবং সবচেয়ে কমন যে প্রশ্নটার সম্মুখীন আমি হই, এবং এই প্রশ্নটার সম্মুখীন আমি গত 10 বছর ধরে বিভিন্ন সময় হয়ে এসেছি, তা হলো, ভাই আমার একটা কম্পিউটার আছে বা আমার একটা মোবাইল আছে, আমি কি ফ্রিল্যান্সার হইতে পারবো নাকি? এটার উত্তরটা না খুব সহজ, আবার খুব কমপ্লিকেটেডও। সহজ উত্তর হলো পারতেও পারেন, নাও পারেন। কেন আমি এটা বলতেছি, আমি একটা অ্যানালজি দিই আবার, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমার বাসায় একটা ব্যাট আছে, এখন সাকিব আল হাসানের বাসায় একটা ব্যাট আছে, ক্রিকেট ব্যাট। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই আমার বাসায় একটা ব্যাট আছে, আমি কি খুব ভালো ক্রিকেট প্লেয়ার হইতে পারবো নাকি? উত্তরটা হলো পারতেও পারি, নাও পারি। আমার বাসায় ব্যাট আছে, এইটার সাথে আমার ভালো ক্রিকেট প্লেয়ার হওয়ার তেমন কোনো সম্পর্ক আসলে নাই। একটা হলো কাজটা করার টুল, আর একটা হলো কাজটা করার স্কিল শিখে অ্যাকচুয়ালি কাজ করতে পারা। সাকিব আল হাসানের বাসায়ও ব্যাট ছিল, আমার বাসায়ও ব্যাট ছিল। সাকিব আল হাসান হইছে, আমি কিছুই হইতে পারিনি ক্রিকেটের দুনিয়ায়। আমাদের দুজনেরই সেম টুলের অ্যাক্সেস ছিল, ক্রিকেট ব্যাট বলেন, ক্রিকেট বল বলেন। কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমার কম্পিউটার আছে বা আমার মোবাইল আছে, আমি কি ফ্রিল্যান্সার হইতে পারবো নাকি, বা আমার ল্যাপটপ আছে, আমি কি হইতে পারবো নাকি, এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমার মাথায় আসে, যে আপনার কাছে একটা জিনিসের টুল আছে, তার মানে এইটা না আপনি ওই টুলটা ব্যবহার করে সর্বোচ্চ পর্যায়ে যেয়ে কাজ করতে পারবেন, বা ওই বিষয়ে যা যা জানার আছে বা ওই ইন্ডাস্ট্রির একজন এক্সপার্ট হয়ে যেতে পারবেন। পারতেও পারেন, নাও পারেন, বাট টুল থাকার বা না থাকার সাথে এই ব্যাপারটার আসলে কোনো সম্পর্ক নাই। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আমি 5টা পয়েন্টের কথা বলবো, যে 5টা পয়েন্ট আমার মনে হয় আপনার খুব সিরিয়াসলি কনসিডার করা উচিত। পয়েন্ট নাম্বার 1, ফ্রিল্যান্সিং কিন্তু এক ধরনের চাকরি। অনেকেই আমরা যখন চটকদার বিজ্ঞাপন দেখি বা বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সিং শিখুন, এই করুন, ওই করুন, এরকম কথাবার্তা শুনি, আমরা একটা জিনিস রিয়েলাইজ করি না, যে ফ্রিল্যান্সিং এক ধরনের চাকরি। অনেক জায়গায় অনেকে দেখবেন এটাও বলে যে চাকরি করব না, ফ্রিল্যান্সার হব। এই কথাটা না একটা অক্সিমোরন। অক্সিমোরন মানে হলে কথাটার প্রথম ভাগের সাথে শেষ ভাগটা কনফ্লিক্ট করে। কারণ চাকরি করবো না ফ্রিল্যান্সিং করবো বলার মানে কি, ফ্রিল্যান্সিংও তো এক ধরনের চাকরি। ইনফ্যাক্ট ফ্রিল্যান্সিং অনেক ক্ষেত্রে আরও বাজে ধরনের চাকরি। তার কারণ আপনি যখন নর্মাল চাকরি করেন, আপনি একটা কোম্পানির এক ধরনের কাজ করেন, আপনি একটা বসের কাছ থেকে সাধারণত আইডিয়া নেন বা ইনস্ট্রাকশন নেন, এবং আপনি ওই বসের কাছেই সাধারণত কাজ ডেলিভার করেন। একজনের সাথে আপনার কাজ করতে হয় সাধারণত, একটা এনভায়রনমেন্টের মধ্যে আপনার কাজ করতে হয় সাধারণত। আপনি যখন কাজ শুরু করেন চাকরির, আপনার কনস্ট্যান্টলি অন্য চাকরি খুঁজতে থাকতে হয় না, কারণ একটা চাকরি আপনাকে মাস শেষে বেতন দেওয়ার নিশ্চয়তা দেয়। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন ফ্রিল্যান্সিং করেন, আপনি অনেকগুলা বসের সাথে কাজ করতেছেন। যে কোনো বস যে কোনো সময় আপনাকে ফায়ার করে দিতে পারে। আপনার কাজ আরও অনেক রিগোরাসলি, আরও অনেক সিরিয়াসলি ট্র্যাকড হয়। সবসময় আপনার অন্য আরও কীভাবে নতুন প্রজেক্ট পাওয়া যায়, নতুন ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়া যায়, এই ধরনের টেনশনের মধ্যে থাকতে হয়। ডেডলাইন নিয়ে আরও অনেক বেশি সিরিয়াস থাকতে হয়, এবং আরও অনেক 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 ঝামেলা থাকে সাধারণত ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায়, কম্পিটিশন একটা, ইত্যাদি ইত্যাদি। সো যখন কেউ আপনাকে বলবে যে ভাই তোর চাকরি করার দরকার নেই, তুই ফ্রিল্যান্সার হ,
এই কথাটার থেকে একটু সতর্ক থাকবেন, কারণ ফ্রিল্যান্সিং অনেক ক্ষেত্রেই আরও বাজে ধরনের একটা চাকরি হিসাবে আপনার জীবনে প্রতীয়মান হতে পারে, এবং এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি খুব বড় একটা ট্র্যাপে পড়ে যাবেন। তো কথা হলো, তারপরেও মানুষ কেন ফ্রিল্যান্সিংয়ে এত আগ্রহী? বাইরের দুনিয়া কিন্তু ফ্রিল্যান্সিংয়ে অত আগ্রহী না। বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, ফিলিপাইন বলেন, এই ধরনের দেশগুলো ফ্রিল্যান্সিংয়ে অনেক আগ্রহী, ডিসপাইট ফ্রিল্যান্সিং বিইং আরও বাজে ধরনের চাকরি হওয়া সত্ত্বেও বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপিন এই ধরনের দেশগুলো ফ্রিল্যান্সিং করতে আরও আগ্রহী। তার কারণ আমাদের বেকারত্বের হার অনেক বেশি, আমাদের মার্কেটে, ট্র্যাডিশনাল মার্কেটে এনাফ চাকরি নাই। যেহেতু আমাদের ট্র্যাডিশনাল মার্কেটে এনাফ চাকরি নাই এবং এনাফ ভালো চাকরি নাই, এই কারণেই আমাদের যে এমপ্লয়িজরা, যাদের চাকরির মানে খোঁজার আর কোনো অপশন নেই, তাদের আর কিছু না পেয়ে ফ্রিল্যান্সার হতে হচ্ছে, অন্যান্য দেশের বিভিন্ন কোম্পানির জন্য কম দামে কাজ করে দিতে হচ্ছে। এটা আপনি যদি মোটা দাগে চিন্তা করেন খুব একটা ভালো ব্যাপার না। একটা খুব সিম্পল ব্যাপার আপনি চিন্তা করেন, আমেরিকান একটা ছেলে যখন সে গ্র্যাজুয়েট করে বের হচ্ছে, বা আইরিশ একটা ছেলে বা ইউকের একটা ছেলে যখন সে গ্র্যাজুয়েট করে বের হচ্ছে, সে কিন্তু ভাবে না যে আমি আপওয়ার্কে যে ফ্রিল্যান্সার হব। বাংলাদেশি একটা ছেলে যখন বের হচ্ছে, বা বাংলাদেশি একটা ছেলে যখন বিএসসি ডিগ্রি নিচ্ছে, সে ভাবে। এই যে বাংলাদেশি ছেলেটা ভাবছে এবং আইরিশ বা ইউকের ছেলেটা ভাবতে হচ্ছে না বা ভাবছে না, বাংলাদেশি ছেলেটার আসলে খারাপ হচ্ছে। বাংলাদেশি ছেলেটা তার জীবনের জন্য একটা খারাপ কাজ করছে, সে ফ্রিল্যান্সিংকে তার পেশা হিসেবে নিচ্ছে, যেটা কখনোই একটা সারা জীবনের জন্য পেশা হওয়া উচিত না। এটার ইকুইভ্যালেন্ট হইল আমেরিকায় আপনি দেখবেন অনেকে গ্যাস স্টেশনে কাজ করে কিছুদিন, রেস্টুরেন্টে কাজ করে কিছুদিন। ফ্রিল্যান্সিংটা আপনার জীবনে ওই রকম হওয়া উচিত। আপনি কুইক মানির জন্য একটু কাজ করবেন, আপনি কিছুদিন ফ্রিল্যান্সিং করবেন, তারপর আস্তে করে বের হয়ে আসবেন, এইরকম, বা এক্সপিরিয়েন্সের জন্য কাজ করবেন, বা ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে পরে একটা বিজনেস দাঁড় করানোর জন্য অনেক অ্যাঙ্গেলে আপনি কাজ করতে পারেন। বাট ফ্রিল্যান্সিংয়ে আপনার সারা জীবনের ক্যারিয়ার হবে, এটা কখনোই আপনার জন্য হওয়া উচিত না। সেকেন্ড টিপটা হলো, ট্রাই টু ফাইন্ড অ্যান ইন্ডাস্ট্রি দ্যাটস লেস কম্পিটিটিভ। এইটা খুব জেনেরিক একটা অ্যাডভাইস, বাট এই অ্যাডভাইসটা খুবই সত্য, এবং যতই দিন যাচ্ছে এই অ্যাডভাইসটা আরও সত্যি হচ্ছে। যখন আপনি ঠিক করলেন যে না আমি ফ্রিল্যান্সিংই করব, আপনার প্রথম কাজ হওয়া উচিত এমন একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে যে ইন্ডাস্ট্রিটার কম্পিটিশন অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় কম্প্যারেটিভলি কম। একটা খুব সহজ রুল আছে এটা বোঝার জন্য, যেই ইন্ডাস্ট্রিতে মানুষ বেশি সেই ইন্ডাস্ট্রির কম্পিটিশন বেশি, যেই ইন্ডাস্ট্রিতে মানুষ কম সেই ইন্ডাস্ট্রির কম্পিটিশন কম। এটা একটু একটা হ্যাক টাইপ উপায় বোঝার জন্য আপনার কোন ইন্ডাস্ট্রিতে যাওয়া উচিত, বাট এই হ্যাকটা বেশিরভাগ সময় কাজ করে। ধরেন কথার কথা, আপনি কি কখনো শুনেছেন যে গ্রাফিক ডিজাইনার হয়ে ভালো ফ্রিল্যান্সার হওয়া যায়? আপনি শুনেছেন, আমি জানি। এবং আপনি যেহেতু এটা শুনেছেন, তার এই মানে আপনি শুনেছেন এই লজিকটার কারণেই এই ইন্ডাস্ট্রিটা ভালো ইন্ডাস্ট্রি না। এই ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ অলরেডি চলে গিয়েছে, এই ইন্ডাস্ট্রির সাপ্লাই অনেক বেশি, সো অনেক চিপ লেবার অলরেডি ঢুকে গিয়েছে, এবং যেহেতু অনেক মানুষ এই ইন্ডাস্ট্রিতে চলে গিয়েছে, এই ইন্ডাস্ট্রিটার ভিতরে যে আপনি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন এই চান্স অনেক কম। এখন পাবেন না তা তো বলা যায় না, পাইতেও পারেন। এখন যার একটা পা নেই সে কি মাউন্ট এভারেস্টে উঠতে পারে না? থিওরিটিক্যালি পারে, অনেক মানুষ হয়তো উঠছেও। যার একটা পা নেই, যে অন্ধ, এরকম অনেক কেস আমরা দেখি, বাট ওগুলো এক্সেপশনকে এক্সাম্পল বানায় আমিও পারবো, এই লজিক দেওয়াটা আমার মতে উচিত না। ঠিক এই কারণেই অনেকে দেখবেন জিজ্ঞেস করে যে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? কোনো না কোনোভাবে ঘুরায় পেঁচায় অনেক চেষ্টা ভাবনা করে, চিন্তা ভাবনা করে, মোবাইলটাকে একটা মনিটরের সাথে লাগায় টাগায় কোনো না কোনোভাবে সাইবার ক্যাফে মিলায় হয়তো সম্ভব। ঠিক ওই এক্সাম্পলটার মতো, যে এভারেস্টে যখন যায় পা যদি না থাকে বা একটা চোখ যদি অন্ধ থাকে হয়তো সম্ভব কোনো না কোনোভাবে, বাট ওগুলা এক্সেপশন, জেনারেলি পসিবল না, জেনারেলি হয় না। এবং আমরা জেনারেল কি আমাদের রুল ধরে নিব জীবনের জন্য, আমরা কেউ অত এক্সেপশন না আসলে। থার্ড রুল, try to find an industry that will not get automated in next 5 to 10 years. এটা আমি সবসময় বলি, অটোমেশন খুব সিরিয়াস একটা থ্রেট, এবং এই থ্রেটটা আমরা কেউ ওইভাবে রিয়ালাইজ করি না, কারণ আমরা ভাবি অটোমেশন বা এআই যখন আসবে রাস্তায় মনে হয় রোবট হাঁটতে থাকবে, ওই রোবটগুলো মনে হয় আমাদের চাকরি নিয়ে নেবে। এটা কখনো হবে না, রাস্তায় আপনি কখনো রোবট হাঁটতে দেখবেন না। অটোমেশন খুব আস্তে আস্তে আসে, এবং অটোমেশন যখন আসে তখন বোঝা যায় না। যখন সিএমএস এর রেভলিউশনটা আসলো, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের রেভলিউশনটা আসলো, আস্তে আস্তে বেসিক কোড জানে, বেসিক কোড দিয়ে পেজ লেভেলে ওয়েবসাইট বানাইতে পারে, এমন মানুষের চাহিদা কিন্তু কমা শুরু হইলো। এক্সপার্টদের চাহিদা সবসময় ছিল, এখনও আছে, বাট বেসিকদের চাহিদা কিন্তু গন হয়ে যাচ্ছে। যখন ক্যানভা টাইপ টুল আসলো, যখন এই ধরনের অটোমেটেড বেসিক ওয়েব ডিজাইন টাইপ টুল আসা শুরু হইলো মার্কেটে,
মার্কেটে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এআই টেকনোলজি চলে আসলো, ওই সময় দেখা গেল যারা খুব ভালো গ্রাফিক ডিজাইনার না, মোটামুটি বেসিক কাজকর্ম পারতো, একটা ইমেজ নিয়ে ওটার উপর একটা জিনিস বসায় দিতে পারতো, এই ধরনের টুকটাক কাজকর্ম পারতো, তাদের কাজ কমা শুরু হয়ে গেল। কেন? কারণ যখন অটোমেশন আসে ফার্স্টেই আঘাত পায় যেসব মানুষ খুব একটা স্কিল্ড না, যেসব মানুষ বেসিক হালকা পাতলা জানে, খুব বেশি জানে না, তাদেরকে ফার্স্টেই অটোমেশন রিপ্লেস করে দেয়। যারা একদম এক্সপার্ট তাদের কাছে অটোমেশনের ওই ভয়টা পৌঁছাতে অনেক বেশি সময় লাগে, কারণ অটোমেশন সাধারণত একদম এক্সপার্টদের রিপ্লেস করতে পারে না। কিন্তু আপনি যদি ওই রকম বেসিক লেভেলের মানুষ হন যে একটু এটা পারি, একটু ওইটা পারি, আমার এই ইন্ডাস্ট্রির ব্যাপারে আমি অল্প অল্প ধারণা আছে, আপনি খুব তাড়াতাড়ি রিপ্লেস হয়ে যাবেন। ভিডিও এডিটিং থেকে শুরু করে, ফটো এডিটিং থেকে শুরু করে, ওয়েবসাইট বানানো থেকে শুরু করে, ইভেন কোডিংও এখন অটোমেটেড হয়ে গেছে অনেক ক্ষেত্রে, যেখানে আপনি খালি বলতেছেন, অটোমেশনের মাধ্যমে কোডটা হয়ে যাচ্ছে, আপনার কিছু করা লাগছে না। এবং এই জিনিস আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আরও অনেক বেশি হবে, যেটা আপনার এখনই রিয়েলাইজ করা উচিত যদি আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে চান। এমন একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করুন যে ইন্ডাস্ট্রি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে অটোমেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। সব ইন্ডাস্ট্রির অটোমেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাট এমন একটা চুজ করার চেষ্টা করুন যেটার সবচেয়ে কম আছে। 4th রুল হলো, যখন আপনি একটা স্কিল শেখা শুরু করবেন, শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করবেন না এবং শুধুমাত্র ফ্রিল্যান্সার হওয়াকেই আপনার গোল হিসেবে নেবেন না। এটা আমি কেন বলতেছি? দেখেন, ফ্রিল্যান্সিং করাটা তো একটা কাজ করার প্রসেস, ফ্রিল্যান্সার হওয়া তো কারো গোল না, দেন এটা একটা কাজ করার প্রসেস হতে পারে। যেমন আমি চাকরি করি বা আমি ফ্রিল্যান্সিং করি, এইটা একটা কাজ করার প্রসেসের টার্ম। যে ফ্রিল্যান্সিং মানে কি, আমি বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করব, বিভিন্ন ক্লায়েন্ট আমাকে বিভিন্ন ডেডলাইন দিবে, কখনো কখনো আমি একটা মার্কেট প্লেস ব্যবহার করে কাজ করব, এই ব্যাপারটাকেই আমরা মোটামুটিভাবে ফ্রিল্যান্সিং বলে থাকি। বাট ফ্রিল্যান্সার তো একজন গ্রাফিক ডিজাইনারও হইতে পারে, একটা ভিডিও এডিটরও হইতে পারে, একটা কোডারও হইতে পারে, আবার এরা সবাই ফুল টাইম জবেও যাইতে পারে, তাই না? তো অনেকে বলে যে আমি ফ্রিল্যান্সার হব, এই কথাটার আসলে কোনো মানে নেই, কারণ এটা অনেকটা বলার মতো যে আমি চাকরি করব। এই কথাটার মানে আসলে কি? এই কথাটার কোনো মানে নেই। আপনার স্পেসিফিক্যালি বলতে হবে আমি এই জিনিসটা শিখবো, এই জিনিসটা শেখার পরে আমি চাকরি না করে ফ্রিল্যান্সিং করব কিছুদিন, এইভাবে আপনি বলতে পারেন। বাট আমি ফ্রিল্যান্সার হব, এই কথাটার আসলে তেমন কোনো মানে নেই, ওটা কখনো বলবেন না। বাট ওটা আমার এই পয়েন্টের উদ্দেশ্য ছিল না। এই পয়েন্টের উদ্দেশ্য ছিল, যখন আপনি একটা জিনিস শিখবেন বা যখন আপনি একটা জিনিস শেখা শুরু করবেন, চেষ্টা করুন মার্কেট প্লেসের বাইরে ইন্ডিভিজুয়াল জব বোর্ডগুলোতে হানা দেওয়ার এবং ইন্ডিভিজুয়াল জব বোর্ডগুলোতে জব খোঁজার চেষ্টা করার। ইন্ডিভিজুয়াল জব বোর্ড বলতে আমি কী বোঝাচ্ছি? দেখেন, মার্কেট প্লেসে যখন আপনি যাবেন, মার্কেট প্লেসে কম্পিটিশন অনেক বেশি। আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, freelancer.com বলেন, guru.com বলেন, হাবিজাবি যা আছে যত আছে, সবকটায় কম্পিটিশন অনেক বেশি, সবকটায় সাপ্লাই অনেক বেশি। সাপ্লাই অনেক বেশি থাকলে কি হয়? আমরা সবাই ইকোনমিক্সের বেসিক জানি, সাপ্লাই যখন বেশি থাকে তখন প্রাইস কমে যায়, এবং প্রাইস যখন কমে যায় তখন যাদের ডিমান্ড ছিল তারা কম প্রাইসের অপশনগুলোই নেওয়ার চেষ্টা করে, বিকজ তারা তাদের ব্যবসা চালাচ্ছে। এবং এই কারণে আপনি কখনো ওই ব্যাটেলটা জিতবেন না। আবারও বলি, কখনো জিতবেন না বলা ঠিক না, কখনো কখনো হয়তো জিততেও পারেন, জেনারেলি আপনি ওই ব্যাটেলটা কখনো জিতবেন না। তো এই কারণে আমার রেকমেন্ডেশন হলো, যখন আপনি একটা স্কিল শেখা শুরু করছেন, ফ্রিল্যান্সার হন, খুব ভালো কথা, ওই স্কিলটা দিয়ে মার্কেট প্লেসে যান, খুব ভালো কথা, ওই মার্কেট প্লেসের দুনিয়ায় ব্যাটেল করুন, সব ঠিক আছে। বাট চেষ্টা করুন কত তাড়াতাড়ি অন্যান্য জব বোর্ডে চলে যাওয়া যায়। অন্যান্য জব বোর্ড বলতে আমি কী বোঝাচ্ছি? Indeed.com, লিঙ্কডইন জব বোর্ড, উই ওয়ার্ক রিমোটলি, ডায়নামাইট জবস, এরকম 20, 30, 40টা জব বোর্ড আছে ইন্টারন্যাশনালি খুব বেশি রেকগনাইজড, যেগুলায় প্রত্যেক দিন লাখ লাখ জব পোস্ট হচ্ছে, এবং ওগুলায় মার্কেট প্লেসের মতো এত কম্পিটিশন নাই, কারণ ওগুলায় ওই জবগুলো অ্যাপ্লাই করার প্রসেসটা আর একটু কমপ্লিকেটেড, এবং ওরা সাধারণত ফুল টাইম মেম্বার খুঁজে, এরকম পার্ট টাইম ফ্রিল্যান্সার খুঁজে না। সো একটু ওই ব্যাপারটা ঘাটাঘাটি করার চেষ্টা করুন, তাহলে আপনি হার্ড থেকে বের হয়ে যাবেন। হার্ড বলাটা হয় হলো যখন একটা ভেড়ার পাল একই দিকে যেতে থাকে, তার মধ্যে থেকে যদি কেউ বের হয়ে যেতে পারে, হার্ড থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করাটা আমার মতে আপনার জন্য ভালো হবে। এবং আমি ওই জিনিসটা করেই আগানোর চেষ্টা করেছি আমার জীবনে, এবং এটা আমার জন্য কাজ করেছে, এবং আমি মোটামুটি শিওর এটা আপনার জন্য কাজ করবে। লাস্ট, একদম 5th এবং লাস্ট যে টিপ, সেটা হলো the end goal should always be how to transform your freelancing career into a business. ফ্রিল্যান্সিং কখনো, যেটা আমি একদম শুরুতে বলেছিলাম, ফ্রিল্যান্সিং করে আমি আমার জীবন কাটাই দিব, এটা কখনোই আপনার এন্ড গোল হওয়া উচিত না। ফ্রিল্যান্সিংকে আপনার সবসময় ওই রেস্টুরেন্টে চাকরি করা পার্ট টাইম বা গ্যাস স্টেশনে পার্ট টাইম চাকরি করা, ওইভাবে ট্রিট করতে হবে। এক্সপিরিয়েন্স গ্যাদার করবো, আমি মানি অ্যাকোয়ার করব, টাকা পয়সা আমি ইনকাম করার চেষ্টা করব, আমি এক্সপিরিয়েন্স ইনকাম করার চেষ্টা করব। পরবর্তীতে ওই টাকাটুক এবং ওই এক্সপিরিয়েন্সটুক দিয়ে আমি যে স্কিলটা নিয়ে ফ্রিল্যান্সিং করতাম বা যে স্কিলটা নিয়ে আমি চাকরি করতাম, ওই স্কিলটাকে কনভার্ট করে কীভাবে আমি ব্যবসা বানাতে পারি, এইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে।
সো আমি একজন গ্রাফিক ডিজাইনার ছিলাম, 5 বছর আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করেছি, এখন আমার চিন্তা করতে হবে আমি কিভাবে একটা গ্রাফিক ডিজাইন এজেন্সি দিতে পারি, বা আমি কিভাবে গ্রাফিক ডিজাইনের একটা হোয়াইট লেভেল সিস্টেম বানাতে পারি যেখানে আমি অন্যান্য এজেন্সিকে সাপোর্ট দিব যাদের গ্রাফিক ডিজাইনার লাগবে। যখন আপনি এই প্রসেসটায় যাবেন তখন দুইটা বেনিফিট হবে। এক, আপনার কনস্ট্যান্ট ফিয়ারের মধ্যে থাকতে হবে না যে আমি ফ্রিল্যান্সিং করতেছি, কালকে কি মার্কেট প্লেস আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, পরশু দিন কি আমার ক্লায়েন্ট চলে যাবে, কি হবে না হবে, ওই ভয়টা থাকবে না আপনার। সেকেন্ড, যেটা আরও বড় বেনিফিট, সেটা হলো যখন আপনি একটা বিজনেসে মুভ করবেন, যখন আপনি জিনিসটাকে কনভার্ট করে ফেলবেন ফ্রিল্যান্সিং থেকে বিজনেসে, তখন আপনি আর আপনার সময়ের বিনিময়ে অর্থ উপার্জন করছেন না। কারণ আপনি যখন বিজনেস শুরু করবেন তখন আপনার নিচে মানুষ থাকবে যাদের দিয়ে আপনি বিভিন্ন কাজকর্ম করাবেন। সো আপনার সময়ের যে ইমিডিয়েট রিটার্ন টাকা, টাইম এবং টাকার যে রিটার্নটা, ওইটা কখনোই আপনার জন্য প্রফিটেবল না। টাইম দিয়ে ওই যে আমি 8 ঘন্টা কাজ করছি, প্রত্যেক ঘন্টার জন্য আমি $3 পাইছি, 8 ঘন্টায় আমি $21, ওই অঙ্ক যদি আপনি করেন তাহলে আপনি কখনোই জীবনে বড়লোক হইতে পারবেন না। এটা একদম অনেস্ট টু গড সত্যি কথা। সো ওই অঙ্ক থেকে যত তাড়াতাড়ি আপনি বের হয়ে আসতে পারেন এবং একটা বিজনেসের দিকে যেতে পারেন যেখানে আপনার সাথে অনেক মানুষ কাজ করবে, তাদের দিয়ে আপনি বিভিন্ন জিনিসপত্র করাবেন এবং আপনি ব্রেইন হিসেবে কাজ করবেন, ওই ট্রান্সফর্মটা যত তাড়াতাড়ি করা যায় তত আসলে আপনার জীবনের জন্য ভালো এবং ইকোনমির জন্য অনেক ভালো। কারণ ওই ট্রান্সফর্মটা যখন আপনি করবেন তখন আপনার কারণে 4 জন 5 জন 2 জন 3 জন মানুষের চাকরির সৃষ্টি হবে, যেটা আমরা সবাই চাই আরও বেশি এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট করতে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যদি আপনি ফ্রিল্যান্সিং বিষয়ে আগ্রহী হন। এবং আমার মতে এই ব্যাপারগুলোর অনেক কিছুই একটু সুপারফিশিয়াল, একটু কেমন জানি আধ্যাত্মিক কথাবার্তা মনে হয়, যেহেতু আমি প্র্যাকটিক্যাল কথাবার্তা অত বলছি না এই ভিডিওতে, বাট আমার মনে হয় এই ব্যাপারগুলো বলা জরুরি। এবং আপনারা যদি এই 5টা টিপের একটাও নেন তাহলে আপনাদের জীবনে অনেক উপকার হবে বলে আমি একদম মানে সত্যি বিশ্বাস করি। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।